আসসালামু আলাইকুম। পত্রপত্রে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি উৎস। চলো শুরু করি। আজকে আমাদের লেকচার টপিক হচ্ছে সপ্তম শ্রেণী বিজ্ঞানের তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে ফার্স্টেই চলো আসা শুরু করি, দেখি যে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য বা এক্সটার্নাল ফিচার্স অফ প্ল্যান্টস বলতে কি বোঝায়। বাহ্যিক এই কথাটার মানে হচ্ছে বাহিরের। কি? বাহিরের মানে উদ্ভিদের যেই বৈশিষ্ট্যগুলা আমরা বাহির থেকে দেখতে পারি সেগুলাই হচ্ছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য বা এক্সটার্নাল ফিচার্স অফ প্ল্যান্ট। আচ্ছা, এটা বলতে কি বোঝায় যে উদ্ভিদের এমন সকল গঠন বা অংশ যা বাইরে থেকে চোখে দেখা যায় এবং সহজে শনাক্ত করা যায়, যে জিনিসগুলো আমরা সহজে দেখতে পারি। যেমন ধরো বলতে পারো উদ্ভিদের পাতা, উদ্ভিদের ফুল, উদ্ভিদের ফল, উদ্ভিদের কাণ্ড, শিকড়, এগুলা কি বাইরে থেকে দেখা যায় না? এগুলা ভিতরের কি অবস্থা সেই জিনিসগুলো নিয়ে, ভিতরের টিস্যু বা কোষ এইগুলা নিয়ে আমাদের আলোচনার বিষয় না। ওগুলা বাদ দিয়ে আমরা শুধুমাত্র বাইরে যে জিনিসগুলো দেখতে পারি সেগুলো নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এই বৈশিষ্ট্যগুলো উদ্ভিদের শ্রেণীবিন্যাস, শনাক্তকরণ এবং অভিযোজন। অভিযোজন কথাটার মানে হচ্ছে যে ধরো একটা উদ্ভিদ তার কোনো বিশেষ প্রয়োজনে তাদের যদি কোনো শরীরের অংশ, গঠন এগুলা যদি পরিবর্তন করে তখন সেই জিনিসটাকে বলা হয় অভিযোজন। আচ্ছা, উদ্ভিদের কিছু বাহ্যিক বৈশিষ্ট্য আমরা এরপরে হচ্ছে দেখব। যেমন উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমাদের শুরুতেই আছে হচ্ছে শিকড় বা রুট, যেটা হচ্ছে কই থাকে? মাটির নিচে থাকে। অবশ্যই শিকড় মাটির নিচে থাকে। সামটাইমস মাটির উপরেও থাকতে পারে। আমরা পরবর্তীতে এই জিনিসগুলো আরো একটু দেখব ভালো করে। আহ, শিকড়ের প্রধান মেইন কাজ হচ্ছে উদ্ভিদকে মাটিতে স্থির বা শক্ত করে মাটিতে রাখা। ধরো এই যে একটা গাছ, আমরা বাম পাশে ডান পাশে একটা গাছ আছে, এই গাছের এই যে মাটির নিচে যেগুলো আছে এগুলাকে আমরা বলি হচ্ছে শিকড়, বা হচ্ছে এটার আরেকটা নাম হচ্ছে মূল। আচ্ছা, আর শিকড়ের আরেকটা প্রধান কাজ হচ্ছে জল ও খনিজ লবণ শোষণ করা। মাটির মধ্যে যে জল আছে, খনিজ লবণ আছে, সেই সবগুলাই শিকড় হচ্ছে মাটি থেকে শোষণ করে নেয়। ২ নম্বরে হচ্ছে কাণ্ড বা স্টেম। আচ্ছা, তো কাণ্ড হচ্ছে উদ্ভিদের এই শিকড়ের উপর থেকে শুরু করে এক বড় বিস্তীর্ণ জায়গা, ঠিক আছে? বা বড় বিস্তীর্ণ অঙ্গ, যে অংশটা উদ্ভিদের মূল কাঠামোটা ধরে রাখে। কি করে? উদ্ভিদের মূল কাঠামো যেটা, সেটাকে হচ্ছে এই কাণ্ড অংশটা, এই যে এই অংশটা হচ্ছে কাণ্ড, এই অংশটা হচ্ছে ধরে রাখে বা একটা মেকানিক্যাল সাপোর্ট দিয়ে রাখে। তাহলে কাণ্ড দেখো, কাণ্ড কি? শাখা, পাতা, ফুল, ফল ইত্যাদি বহন করে। জল ও খাদ্য উপরের অংশে পৌঁছে দেয়। ঠিক আছে? মানে পরিবহন অংশ নেয়। এরপরে আছে হচ্ছে আমাদের পাতা। পাতা কি? পাতা তো তোমরা সবাই জানো যে উদ্ভিদের সবুজ এক ধরনের চ্যাপ্টা, এক ধরনের অংশ যেটা প্রধানত উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে, যেটাকে আমরা বলি হচ্ছে ফটোসিনথেসিস। এবং পাতার মধ্যে, পাতার কোষের মধ্যে কি থাকে? পাতার কোষের মধ্যে বা উদ্ভিদের যে অংশগুলো সবুজ সবগুলোর মধ্যে আসলে ক্লোরোফিল থাকে। তো এছাড়াও উদ্ভিদের আরো অনেক কিছু থাকে, যেমন এই যে এখানে একটা ফল দেখতে পাচ্ছ, এছাড়া যদি একটা ফুল থাকে তাহলে এই ফুলও তুমি হচ্ছে পাবা উদ্ভিদের বাইরের বাহ্যিক বৈশিষ্ট্যের মধ্যে। তো আমাদের এই অধ্যায়ে হচ্ছে এই যে যে তিনটা অংশ, উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, এইগুলার রূপান্তর শিখবো। কি শিখবো? রূপান্তর। কি কি ধরো কিভাবে রূপান্তরিত হইতে পারে। একটু আগে যে এখানে আমরা অভিযোজন বলছিলাম না, যে এই যে অভিযোজন মানে কি ছিল? যে উদ্ভিদের কোনো একটা বিশেষ অঙ্গ যদি কোনো বিশেষ কাজের জন্য রূপান্তরিত হয়ে বা পরিবর্তিত হয়ে অন্য রূপে রূপ ধারণ করে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে অভিযোজন। তো এই অভিযোজিত হয়ে তোমার ওই মূল, অভিযোজিত হয়ে এই যে মূল, কাণ্ড এবং পাতা, সেটা হচ্ছে তার মতো আকৃতি ধারণ করবে, মানে বিশেষ রূপান্তরিত হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তীতে চলো এই যে আমাদের অধ্যায় শুরু মূলত এখান থেকেই, যে উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতার পরিবর্তিত রূপ। সম্পূর্ণ অধ্যায় এই জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতার পরিবর্তিত রূপ বলতে বোঝায় এসব অঙ্গের এমন গঠন বা পরিবর্তন যা সাধারণ কাজ ছাড়াও অতিরিক্ত কোনো বিশেষ কাজে অভিযোজিত হয়েছে। মানে সাধারণ কাজে উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা তো একটা কাজ করেই থাকে। উদ্ভিদের মূল হচ্ছে আমরা দেখছি লাস্ট পেজে যে উদ্ভিদের মূল কি কি কাজ করে। দেখো, শিকড় মাটির নিচে থাকে এবং মাটিতে হচ্ছে খনিজ লবণ শোষণ করে থাকে। কাণ্ড কি করে? পুরা গাছের সম্পূর্ণ ভরটা সে হচ্ছে বহন করে।
তারপরে পাতার কাজ কি? খাদ্য তৈরি করা। এগুলো হচ্ছে মেইন কাজ। এই মেইন কাজের বাইরেও অতিরিক্ত, অতিরিক্ত যেই কাজগুলা করবে, সেই কাজের জন্য যে অভিযোজিত বা রূপান্তরিত হয়ে যাবে, সেই জিনিসটাই হচ্ছে এই যে মডিফিকেশন অফ রুট, স্টেম অ্যান্ড লিফ। আচ্ছা, কি, কি কাজের জন্য তারা মডিফিকেশন হইতে পারে বা হচ্ছে রূপান্তরিত হইতে পারে? সেটা হচ্ছে খাদ্য সঞ্চয়, রক্ষণাবেক্ষণ, প্রজনন, পরজীবিতা, পরিবেশের সাথে মানিয়ে চলা ইত্যাদি। ঠিক আছে? আমরা এর পরবর্তীতে হচ্ছে এই জিনিসগুলো আরো এক্সপ্লেইন বিস্তারিত দেখব। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আসি হচ্ছে আমরা মূলের রূপান্তর। কিসে আসবো? মূলের রূপান্তর। তো মূলের রূপান্তরের আগে মূল কয় প্রকার বা মূল কেমন দেখতে সেই জিনিসটা দেখতে হবে। মূল সাধারণত ২ প্রকার। কয় প্রকার? ২ প্রকার। একটা হচ্ছে আমাদের প্রধান মূল, আর একটা হচ্ছে তোমার অস্থানিক মূল বা গুচ্ছ মূল। আমি গুচ্ছ মূল বলি প্রথমে। গুচ্ছ মূল। তাইলে তোমার জিনিসটা বুঝতে সুবিধা হবে। একটা হচ্ছে প্রধান মূল, আরেকটা হচ্ছে গুচ্ছ মূল। আচ্ছা, প্রধান মূল বা ট্যাপরুট জিনিসটা কি দেখো? প্রধান মূল হলো বীজ বা অঙ্কুরোদ্গমের সময়। অঙ্কুরোদ্গম কথাটার মানে হচ্ছে বীজ যখন শুরুতে বীজ থেকে যখন ছোট একটা চারা গাছ উৎপন্ন হয়, সেই জিনিসটাকেই আমরা বলি হচ্ছে অঙ্কুরোদ্গম। মানে বীজ থেকে বের হচ্ছে গাছটা। অঙ্কুরোদ্গমের সময় উদ্ভিদের ভ্রূণমুকুল মানে হচ্ছে ওই যে চারা গাছটা যে তৈরি হচ্ছে সেই জিনিসটা, ওই যে ছোট্ট একটা ধরো এটা যদি বীজ হয়, বীজ থেকে ২ টা জিনিস হয়। একটা ভ্রূণমূল হয়, একটা ভ্রূণমুকুল হয়। ঠিক আছে? ভ্রূণমুকুল নিচের দিকে চলে যায় আর ভ্রূণমূল উপরের দিকে চলে যায়। এই যে একটি মূল আ যা সাধারণত মানে ট্যাপরুট প্রধান মূলের ক্ষেত্রে আমরা এখন কিন্তু বলতেছি। কিসের জন্য? প্রধান মূলের জন্য। প্রধান মূলে কি হয়? যে উদ্ভিদের ভ্রূণমুকুল থেকে উৎপন্ন একটি মূল যা সাধারণত সরল, মোটা এবং নিচের দিকে লম্বালম্বি বাড়ে। ঠিক আছে? এই যে এখানে দেখো এটা হচ্ছে মাটি। এই যে গাঢ় অংশটা আমি একটু এই যে মেইন যে মূলটা, এটা হচ্ছে উদ্ভিদের প্রধান মূল। এই প্রধান মূল থেকে যেই মূলগুলা বের হইছে সেগুলাকে বলবো কি আমরা? শাখা মূল। শাখা থেকে যেগুলা বের হবে সেগুলো হচ্ছে প্রশাখা মূল। ঠিক আছে? তাহলে এই যে এটি থেকে শাখা মূল তৈরি হয়। তার মানে প্রধান মূল কোনটা? উদ্ভিদের একটা মেইন একটা ধরো এই যে এটাও মাটি, উদ্ভিদের মূলটা একটা মেইন একটা মূল থাকবে নিচের দিকে এবং সেখান থেকে অন্যান্য মূল বের হবে। তখন এই মেইন মূলটাকে বলা হবে হচ্ছে প্রধান মূল বা ট্যাপরুট। আচ্ছা, এই প্রধান মূল কই থাকে? দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। দ্বিবীজপত্রী উদ্ভিদ বীজের উপর ডিপেন্ড করে উদ্ভিদ হচ্ছে ২ ধরনের। একটা উদ্ভিদে হচ্ছে যদি বীজটা ২ ভাগে ভাগ করা থাকে তখন সেটা দ্বিবীজপত্রী, আর যদি পুরোটাই একটা বীজ থাকে তখন হচ্ছে ওটা একবীজপত্রী। যেমন দ্বিবীজপত্রীর উদাহরণ হচ্ছে ছোলা। আমরা ছোলা দেখছি না? ছোলাকে যদি চাপ দেওয়া হয় তাহলে কি ২ টা পার্টে ভাগ হয়ে যাবে। এছাড়া আছে কি আমাদের আম, গাজর, মূলা, সিম এগুলো সবই হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। আচ্ছা, এর কেন্দ্রীয় মূলটা মোটা হয়, যে মাঝখানে যে কেন্দ্রীয় মূল সেটা মোটা থাকে। এ থেকে ছোট ছোট শাখা মূল নির্গত হয়। এটা সাধারণত মাটির গভীরে প্রবেশ করে। এইটুক বুঝলেই হবে, এটা হচ্ছে প্রধান মূল। এরপরে আসো অস্থানিক মূল। কি? অস্থানিক মূল। একটু আগে আমরা গুচ্ছমূল পড়ছিলাম না? এই অস্থানিক মূল কথাটার মানে হচ্ছে গুচ্ছমূল। গুচ্ছমূল বা অ্যাডভেন্টিশাস রুট। আচ্ছা, অস্থানিক মূল হলো এমন মূল যা ভ্রূণের রেডিকেল থেকে না গড়ে উদ্ভিদের কাণ্ড, পাতা, গোড়া বা অন্যান্য প্রচলিত অংশ থেকে জন্ম নেয়। যে কোনো জায়গা থেকে অংশ নিতে মানে এটা তৈরি হইতে পারে। যেমন উদ্ভিদের কাণ্ড থেকে হইতে পারে, নিচের দিকে হইতে পারে বা উপরের দিকেও হইতে পারে। সেই জিনিসগুলো আমরা আরেকটু বিস্তারিত পরে দেখব। তুমি জাস্ট এটাই মনে রাখো যে গুচ্ছমূল কি? এক গুচ্ছাকারে কোনো প্রধান মূল এখানে দেখতে পাও? না, এখানে দেখো সবই এক গুচ্ছাকারে অনেক মূল বের হইছে এবং কোনোটাই আসলে প্রধান বলতে পারো না। কিছু মোটা আছে, কিছু চিকন আছে। এক গুচ্ছাকারে থাকে, এইজন্য এটাকে বলতে হবে অস্থানিক মূল বা অন্য একটা জায়গায় সেটা হচ্ছে জন্মাইতেছে। কাদের থাকে? একবীজপত্রী, যে একটু আগে বলছিলাম। একবীজপত্রী উদ্ভিদে এটা দেখা যায়। প্রধান মূল থাকে না, মাটির উপরে নিচে যে কোনো জায়গায় থাকতে পারে। উদাহরণ হিসেবে কি আছে? ধান আছে, ঘাস আছে, আনারস আছে, আরো অনেক কিছু আছে। আমরা একটু পরে হচ্ছে সেগুলো দেখব। আচ্ছা, এখন আসো, মূল তো ২ প্রকার ছিল, প্রধান মূল আর হচ্ছে অস্থানিক মূল। শুরুতেই হচ্ছে দেখবো আমরা হচ্ছে প্রধান মূলের রূপান্তর বা প্রধান মূলটা চেঞ্জ হয়ে কিভাবে কোন ধরনের মূল হইতে পারে। মূল পরিবর্তন হবে কেন? রূপান্তরিত হবে কেন? রূপান্তরিত খাদ্য সঞ্চয়ের জন্য হইতে পারে, অন্যান্য কাজের জন্য হইতে পারে। কিন্তু এই প্রধান মূল সাধারণত খাদ্য সঞ্চয়ের জন্যই হচ্ছে পরিবর্তিত হয়।
দেখি প্রধান মূল সাধারণত খাদ্য সঞ্চয় করে না। সাধারণত কি খাদ্য সঞ্চয় করে না, কিন্তু কিছু কিছু উদ্ভিদের প্রধান মূল এই খাদ্য সঞ্চয় করে। তো তাদের জন্য হচ্ছে তারা হচ্ছে 4 প্রকারের হয়ে থাকে। কি, কি? দেখো, ১ নাম্বার মূলাকৃতি মূল, ২ নাম্বার গাজরাকৃতির মূল, শালগম আকৃতির মূল, আর হচ্ছে কন্দ্রাকৃতি মূল। ঠিক আছে? চলো আমরা এগুলো আস্তে, আস্তে দেখি। আচ্ছা, ১মটা কি? আমাদের মূলাকৃতি মূল বা ফুসিফর্ম রুট। এটা কি হয়? এটা দেখো, এটা সাধারণত খাদ্য সঞ্চয় করে, মোটা, রসালো হয়। এদের কি হয়? দেখো, মূলের মধ্যভাগ হয় মোটা, মাঝখানের ভাগটা হয় কি? মোটা, আর উভয় প্রান্ত ক্রমশ সরু হয়। বিষয়টা কি এরকম? দেখো, মাঝখানের পার্টটা হচ্ছে এরকম মোটা হবে। আর তার পরবর্তীতে এই উপরের দিকেও শুরু হবে, নিচের দিকেও শুরু হবে। এই যে এরকম হবে। কি হবে? মাঝখানের দিকটা হচ্ছে মোটা হবে। আর ২ পাশ হবে সরু। এই যে এই পাশটাও শুরু হবে, এই পাশটাও শুরু হবে। আমাদের বইতে যে চিত্রটা দিছে সেই চিত্রটা খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। কিন্তু আমি যে দেখো একটা মূলার ছবি দেখাচ্ছি। দেখো, এই যে মাঝখানের দিকটা কি মোটা না? এই যে এই দিকটা মোটা। আর এই দেখো, এই দিকটা হচ্ছে কি চিকন হয়ে গেছে, এবং এই পাশেও চিকন হয়ে গেছে। এই যে দেখো, এই যে চিকন হয়ে গেছে। তাই না? তার মানে কি ২ পাশে চিকন হয়ে গেছে, কিন্তু মাঝখানে হচ্ছে মোটা। এই দ্যাটস ইট, মূলা মনে রাখতে হবে। ঠিক আছে? বেশি করে মনে রাখতে হবে। এই চ্যাপ্টারটা খুবই মনে রাখার মতো একটা চ্যাপ্টার, মানে খুব অনেক প্রচুর পড়তে হবে, মনে রাখতে হবে। ২ নাম্বার কি দেখো? ২ নাম্বার হচ্ছে গাজরাকৃতির মূল। আচ্ছা, এরা কি খাদ্য সঞ্চয় করে? মোটা এবং রসালো হয়। এই মূলের উপরের দিকটা মোটা হয় এবং নিচের দিকটা ক্রমশ সরু হয়। আগেরটা কি ছিল? আগেরটায় মাঝখানে মোটা ছিল, ২ পাশে সরু ছিল। এখন কি হবে? এখন উপরে থাকবে সবচেয়ে মোটা, আর নিচে থাকবে সবচেয়ে সরু। এই যে এইরকম। ঠিক আছে? দেখছো? এই যে এরকম একটা শেপ হবে, যে উপরে হবে সবথেকে মোটা, এরপর আস্তে, 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 আস্তে সরু হইতে থাকবে এবং নিচের দিকে সবচেয়ে সরু হবে, চেপে যাবে। দেখো, এই যে গাজর, উপরের দিকটা সবচেয়ে মোটা, নিচের দিকটা সবচেয়ে ছোট। দ্যাটস ইট। উদাহরণ গাজর। এরপরে দেখো, আচ্ছা, গাজর আকৃতির মূলের কিন্তু আরেকটা নাম ছিল, ইংলিশ নাম। ইংলিশ নামটা অবশ্যই মনে রাখবা, কনিক্যাল রুট। সেটা মাঝে মধ্যে এমসিকিউতে চলে আসতে পারে। ৩ নাম্বার হচ্ছে কি? শালগম আকৃতির মূল বা হচ্ছে নেপিফর্ম রুট। এক্ষেত্রে মূলের উপরের অংশটা খাদ্য সঞ্চয়ের ফলে অনেক বেশি গোলাকার হয়ে থাকে এবং নিচের অংশটা হঠাৎ করে শুরু হয়ে যায়। কি হয়ে যায়? হঠাৎ করে শুরু হয়ে যায়। যে উপরের অংশটা কি থাকবে? একদম গোলাকার থাকবে, আর নিচের অংশটা হুট করে শুরু হয়ে যাবে। এই যে এরকম। ঠিক আছে? শালগম আকৃতি। দেখো, এই যে শালগম আকৃতি। উপরের দিকটা একদম গোলাকার, নিচের দিকটা ঠাস করে হুট করে শুরু হয়ে গেছে। এই যে সরু অংশটা, তারপরে গোলাকার। দ্যাটস ইট। উদাহরণ শালগম। এরপরে দেখো লাস্টেরটা, ৪ নাম্বারটা হচ্ছে কি? কন্দাকৃতি মূল বা হচ্ছে টিউবারকুলার রুট। এটা কি? খাদ্য সঞ্চয়ের ফলে মূলটি, প্রধান মূলটা অনিয়মিত বা কোনো নির্দিষ্ট নাই যে কিভাবে মোটা হবে, একটু এদিকে মোটা, এদিকে চিকন, এদিকে মোটা, মানে কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি ধারণ করে না। যেমন কি? এই যে সন্ধ্যা মালতী উদ্ভিদের মূল। সন্ধ্যা মালতী আমরা সবাই জানি এটা একটা সুন্দর একটা ফুল। তো এই যে যে গাছটা আছে, এই গাছের যে শিকড়, সেই শিকড়টা অনেকটা এরকম। দেখো, যে কোনোটা ডিফারেন্ট ডিফারেন্ট শেপ, এক একটা এক এক শেপের। বইয়ে যে শেপটা আছে সেই শেপটা তোমরা হচ্ছে যদি এক্সাম হলে আঁকতে বলে তাহলে এটা এঁকে ফেলবা। ঠিক আছে? কোনো নির্দিষ্ট কোনো শেপ না, একটা অন্যান্য রকম শেপ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের প্রধান মূলের রূপান্তর। এখন আমরা কি দেখব? আমাদের মূল তো ২ প্রকার ছিল। প্রধান মূল ছিল, আরেকটা হচ্ছে অস্থানিক মূল ছিল। এখন আসে হচ্ছে অস্থানিক মূলের রূপান্তর। অস্থানিক মূল বিভিন্ন কাজের জন্য রূপান্তরিত হইতে পারে। এর মধ্যে হচ্ছে কি, কি আছে? ৩ টা মেইন জিনিস আছে। সেটা হচ্ছে খাদ্য সঞ্চয়ের জন্য একভাবে রূপান্তরিত হয়, যান্ত্রিক ভারসাম্য রক্ষার জন্য একভাবে রূপান্তরিত হয়, আর শারীরবৃত্তীয় বিভিন্ন কাজের জন্য আরেকভাবে রূপান্তরিত হয়। এই ৩ টা স্টেপেই আমরা হচ্ছে অস্থানিক মূলের রূপান্তরগুলো দেখব। তো শুরুতে আসো খাদ্য সঞ্চয় বা স্টোরেজ অফ ফুড এর জন্য অস্থানিক মূল কিভাবে রূপান্তরিত হতে পারে। তো অস্থানিক মূল খাদ্য সঞ্চয়ের জন্য প্রধানত ৪ ভাগে রূপান্তরিত হতে পারে। সাধারণত তোমাদের বইতে যেটা মেনশন করা আছে, একটা হচ্ছে কন্দাল মূল, ২ নাম্বার হচ্ছে গুচ্ছিত কন্দাল মূল, ৩ নাম্বার হচ্ছে নুডুলুস মূল, ৪ নাম্বার হচ্ছে মালাকৃতি মূল। চলো দেখো, কন্দাল মূলটা আগে ফার্স্টে দেখি। কন্দাল মূল বা হচ্ছে টিউবারকুলার রুট। আচ্ছা, আমরা কিন্তু মানে কন্দাকৃতির মূল কিন্তু দেখছি, ওটা প্রধান মূলের ক্ষেত্রে। এটা কিন্তু প্রধান মূল না, এটা অস্থানিক মূল, মানে গুচ্ছ মূল ছিল। এই দেখো, একসাথে অনেক গুচ্ছ। আগেরটা ছিল একসাথে একটাই হবে, এখানে একসাথে অনেকগুলা গুচ্ছ আকারে এরকম অনিয়মিতভাবে মোটা হয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে মূল পার্থক্য। যে তোমার আমি যদি একটু দেখাই, এই যে এইটা কন্দাকৃতি মূল, এটা কিন্তু প্রধান মূলের ক্ষেত্রে ছিল। মানে কি? একটা গাছে এরকম একটাই পাওয়া যাবে।
ঠিক আছে, অনেকগুলা পাওয়া যাবে না, এটা প্রধান মূল রূপান্তরিত হয়েছে। আর এইদিকে যে কন্দাল মূল, সেই কন্দাল মূল কিন্তু অস্থানিক মূলের ক্ষেত্রে, ঠিক আছে, এই যে অস্থানিক মূলের রূপান্তর, মানে একই সাথে এক গাছের নিচে অনেকগুলা পাওয়া যাবে তোমার এখানে। যেমন উদাহরণ হিসাবে কি আছে, যে মিষ্টি আলু, দেখো এই যে মিষ্টি আলু দেখতে এরকম হয়, যে একই সাথে অনেকগুলো একসাথে আমাদের বের হচ্ছে। এরপরে কি আছে, গুচ্ছিত কন্দাল মূল। গুচ্ছিত কন্দাল মূল কি, যে প্রধান মূলের মতো খাদ্য সঞ্চয়ের জন্য এরা অনিয়মিতভাবে মোটা হয় এবং গুচ্ছাকারে থাকে। কিভাবে থাকে, গুচ্ছাকারে, যেমন শতমূলী এবং ডালিয়া। দেখো এই যে একটু তুমি চিত্রটা দেখলেই আসলে বুঝতে পারবে এটা কেমন, যে এক গুচ্ছে মানে অনেক এক গুচ্ছের মধ্যে। এই জন্যই এটাকে আলাদাভাবে এই শতমূলী এবং ডালিয়ার, এটা হচ্ছে শতমূলী আর এটা হচ্ছে বইয়ে ডালিয়ার ছবি দেওয়া আছে, এই দুইটা জাস্ট মনে রাখবা, ঠিক আছে। এটার ইংলিশ টার্মটা হচ্ছে কি, ফ্যাসিকুলেটেড রুট। আচ্ছা, এরপরে হচ্ছে কি নুডুলুস মূল বা নুডুলুস রুট। এটা কি, এই রুটের অগ্রভাগটা হচ্ছে, অগ্রভাগ মাথা হচ্ছে খাদ্য সঞ্চয় করে স্ফীত। স্ফীত কথাটার হচ্ছে মোটা, মোটা হয়, ঠিক আছে। যেমন ধরো একটা মূল শিকড় এরকম হয়েছে, শিকড়টা লাস্টে গিয়ে একটু মোটা হয়ে যাবে, ঠিক আছে, এটাই হচ্ছে নুডলস মূল। এই দেখো এখানে একটু ভালো দেখা যায় যে শিকড়টা লাস্টে গিয়ে কি হচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। যেমন এখানে যদি আমি তোমাকে দেখাই, যে ধরো এই যে একটা শিকড়, এই শিকড়টা এখানে এসে এইখানে হুট করে মোটা হয়ে গেছে। আবার এই পাশে দেখো, এই পাশে এই শিকড়টা এই পর্যন্ত আসছে, এসে এখানে এতখানি মোটা হয়ে গেছে, ঠিক আছে। এই প্রত্যেকটা জিনিস এখানেও এই পর্যন্ত এসে এই যে মোটা হয়ে গেছে। তার মানে কি, এই সবই হচ্ছে নুডলস মূলের অংশ। যেমন আমাদের কি আছে, আমাদা, আমাদা একটা আদার জাত, সেই আদার জাতের একদম এরকম নুডলস মূল হয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো খাদ্য সঞ্চয়ের জন্য আরেক ধরনের মূল আছে, সেটা হচ্ছে মালাকৃতি মূল বা মনিলিফর্ম রুট, ঠিক আছে। কোনো অস্থানিক মূল পর্যায়ক্রমে স্ফীত বা সংকুচিত হলে সেটা হচ্ছে এই মালাকৃতি মূল হয়। যে কি হয়, যে আমি তোমাকে একটু দেখাই, যে শুরুতে স্ফীত, ধরো এরকম মূল আসছে, এরকম মোটা হইলো, আবার চিকন হইলো, আবার মোটা হইলো, আবার চিকন হইলো, এভাবে আবার মোটা হইলো, আবার চিকন হইলো। এই যেভাবে যদি চলতে থাকে, তাহলে কি মালার মতো গোল 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 অনেকগুলা তৈরি হবে না? যে এই দেখো, এই যে গোল গোল অনেকগুলো তৈরি হয়েছে, মালার মতো দেখা যাচ্ছে। এই জিনিসটাই হচ্ছে মালাকৃতি মূল বা হচ্ছে মলিনিফর্ম রুট। যেমন করলা, করলার রুট, এই যে দেখছো, এই যে এরকম, ঠিক আছে। এতটা সুন্দর না যদিও, বৈচিত্র্যের অনেক সুন্দর দেওয়া আছে, যে একটু মোটা আবার একটু চিকন, আবার একটু মোটা আবার একটু চিকন, এই যেভাবে করে সে হচ্ছে যাচ্ছে। দ্যাটস ইট। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের কিন্তু ৪ ধরনের শেষ, ঠিক আছে। এই যে অস্থানিক মূল খাদ্য সঞ্চয়ের জন্য যে ৪ ধরনের রূপান্তরিত হইতো, এই যে খাদ্য সঞ্চয়ের জন্য আমাদের অস্থানিক মূলের যে ৪ ধরনের রূপান্তর ছিল, কন্দাল মূল, গুচ্ছিত কন্দাল মূল, নুডলস মূল, মালাকৃতি মূল, এটা শেষ। খাদ্য সঞ্চয়ের পরে কি ছিল, এই যে ১ নাম্বার খাদ্য সঞ্চয় কিন্তু শেষ। এরপরে কি, যান্ত্রিক ভারসাম্য রক্ষার জন্য রূপান্তর, ঠিক আছে। তাহলে যাই আমরা যান্ত্রিক ভারসাম্য রূপান্তর। আচ্ছা, তাহলে যান্ত্রিক ভারসাম্য বা মেকানিক্যাল সাপোর্ট প্ল্যান্টটাকে বা উদ্ভিদটাকে যে গাছে মানে ভূমির উপর আটকায় রাখবে বা ভূমির উপর থাকবে সে, এইটার জন্যই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এই ধরনের শিকড়টা রূপান্তরিত হয়ে এক ধরনের হয়। ৩ ধরনের হয়ে থাকে, যেমন স্তম্ভমূল হইতে পারে, ঠেসমূল হতে পারে, আরোহী মূল হতে পারে। চলো দেখি একটা একটা করে শুরু করি। স্তম্ভমূল বা হচ্ছে প্রপরুট, এটা কি, দেখো কাণ্ড বা শাখা থেকে, কই থেকে উৎপন্ন হবে, কাণ্ড বা শাখা থেকে উৎপন্ন হবে এবং নিচের দিকে নেমে মাটির মধ্যে প্রবেশ করে গাছকে দৃঢ়তা দেবে। যেমন বটগাছ, দেখো বটগাছে কি হয়, এই যে যে বটগাছের কাণ্ড থেকে, এই যে এইখান থেকে শিকড় বের হবে। কই থেকে শিকড় বের হবে, দেখো আমি যদি বটগাছ একটা, ধরো আঁকতে তো পারি না, তাও যদি আঁকি, ধরো এটা হচ্ছে বটগাছ। এই বটগাছের এই যে কাণ্ড থেকে যে শাখা প্রশাখা বের হইলো, এই শাখার গোড়া থেকে হচ্ছে শিকড় তৈরি হবে, তৈরি হয়ে মাটির মধ্যে সে একটা সাপোর্ট দিবে। কারণ এত বড় গাছ তো আসলে এই তার নিজের কাণ্ড ধরে রাখতে পারে না, সেই জন্য হচ্ছে আলাদা আরো সাইড দিয়ে শিকড় বের হয়ে মাটিতে সে হচ্ছে সাপোর্ট, একটা সাপোর্ট দেয়, যাতে সেই গাছটা দাঁড়িয়ে থাকতে পারে। এরপরে আছে হচ্ছে আমাদের ঠেসমূল বা স্টিল্ট রুট। কোনো কোনো উদ্ভিদের প্রধান মূল দুর্বল হয়, এই জন্য গাছ কি সোজাভাবে দাঁড়াতে পারে না। তো দাঁড়াইতে না পারার কারণে যে গাছের কাণ্ড থেকে বা পর্বমধ্য থেকে শিকড় বের হয় এবং সেগুলা মাটির মধ্যে কোনাকুনি ভাবে ঢুকে যায়। কিভাবে, কোনাকুনি ভাবে ঢুকে যায় এবং হচ্ছে তোমার গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। যেমন কেয়া গাছ, এই দেখো এই যে একটা কেয়া গাছের, যে এই যে হচ্ছে কেয়া গাছের মেইন প্রধান মূল, তো প্রধান মূল দুর্বল, এই জন্য কি হয়, যে দেখো পর্ব থেকে অনেকগুলা কোনাকুনি ভাবে শিকড় বের হয়, বের হয়ে এই যে তাকে হচ্ছে একবারে মাটির মধ্যে আটকে রাখে, এটাই হচ্ছে কেয়া গাছ।
ঠিক আছে? তোমরা যারা শহরে বড় হইছো তারা কিন্তু এই গাছগুলোর সাথে সচরাচর পরিচয় থাকবে না। এইজন্য আমি হচ্ছে কিছু রিয়েলিস্টিক ছবি দেওয়ার চেষ্টা করেছি। আর যারা গ্রামে আছো তারা তো সবাই এগুলা চিনোই সাধারণত। এরপরে হচ্ছে আরোহী। আরোহী কথাটার মানেই তো বুঝতেছো, ক্লাইম্ব করে। ঠিক আছে? ক্লাইম্বিং রুটস। যে দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদের পর্ব হতে উৎপন্ন হয়ে অন্য একটা উদ্ভিদ বা অবলম্বনকে আঁকড়ে ধরে। আচ্ছা, এই যে পর্ব মধ্যে এই জিনিসটা হয়তো অনেকে জানো না। ধরো উদ্ভিদের, এই যে একটা উদ্ভিদ, ঠিক আছে? এখান থেকে একটা ডাল বের হইলো, এখান থেকে একটা ডাল বের হইলো। সবসময় মনে রাখবা, ডাল হচ্ছে পর্ব থেকে বের হয়। কই থেকে বড় হয়? পর্ব। এই যে একটা পর্ব, এই যে একটা পর্ব। আর দুই পর্বের মাঝখানে যতটুকু জায়গা আছে সেটাকে বলা হয় পর্ব মধ্য। জয়েন্ট, জয়েন্টটাকে আমরা কি বলবো? পর্ব। এটা একটা পর্ব, এটা একটা পর্ব। আর দুই পর্বের মাঝখানে যতটুকু জায়গা সেটাকে বলা হচ্ছে পর্ব মধ্য। ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা, দেখো কি হয় যে এই যে পর্ব থেকে হচ্ছে শিকড় শিকড় বের হবে। ঠিক আছে? যদি এই জায়গায় দেখাই, দেখো এই যে এইখান থেকে শিকড় বের হয়েছে। আমি একটু কালারটা চেঞ্জ করি। এই যে এই একটা পর্ব, এই একটা পর্ব, তারপরে এই যে গাছের এই একটা পর্ব। তো এই যে পর্ব থেকে শিকড় বের হয়ে অন্য একটা অবলম্বনকে সে হচ্ছে আটকে ধরবে। এই যে দেখো পান গাছ, পান গাছকে যদি দেখো যে পান গাছ কি হয়, যে পান গাছ এরকম পেঁচায় 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 এই মেইন যে কাঠটা সেই কাঠটার উপর ওঠে এবং প্রত্যেকটা পর্ব থেকে শিকড় বের হয়ে আটকে ধরে। এভাবেই হচ্ছে সে নিজেকে লম্বা করে বা বড় করে। উদাহরণ পান গাছ। আচ্ছা, তাইলে মেকানিক্যাল সাপোর্টে কিন্তু ৩ ভাগে শেষ। ৩ ভাগ কিন্তু মনে রাখতে হবে যে আমাদের কি, কি ছিল? ৩ ভাগ। একটা হচ্ছে স্তম্ভমূল ছিল, এই যে স্তম্ভমূল। তারপরে ছিল হচ্ছে ঠেসমূল। তারপরে হচ্ছে আমাদের আরোহী মূল বা ক্লাইম্বিং রুটস। এরপরে কি? শারীরবৃত্তীয় কাজের জন্য বা শরীরের বিভিন্ন কাজের জন্য এই অস্থানিক মূলের বিভিন্ন রকম রূপান্তর হইতে পারে। যেমন কি, কি আছে? এই যে পরশ্রয়ী বায়বীয় মূল আছে, পরজীবী বা চোষক মূল আছে, শ্বাসমূল আছে, জননমূল আছে। একটা, একটা করে শুরু করি। পরশ্রয়ী বায়বীয় মূল বা হচ্ছে এরিয়াল রুট। আচ্ছা, এই মূল এই মূল কি করে? বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে। কি করে? বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে। এদেরকে বলা হয় হচ্ছে বায়বীয় মূল। যেমন উদাহরণ হচ্ছে রাসনা। এই যে দেখো রাসনা একদম উপরে উঁচু হয়, উঁচু একটা গাছ হয় এবং উঁচু গাছের উপর থেকে এই যে শিকড়গুলা দেখছো ঝুলতে থাকে। মা তোমার বাতাসের মধ্যে ঝুলতে থাকে এবং সেখান থেকেই হচ্ছে সে হচ্ছে জলীয় বাষ্পগুলা গ্রহণ করে। যেমন এই যে রাসনা উদ্ভিদ, এই উদ্ভিদের একটা অংশ হচ্ছে এই যে পরাশ্রয়ী, মানে হচ্ছে অন্য একটা গাছের উপর সে হচ্ছে আটকে ধরবে। আর বায়বীয় মূল হচ্ছে এরকম ঝুলে থাকবে। শিকড় কিন্তু এখানে ২ ধরনের। একটা হচ্ছে কি? একটা হচ্ছে এক ধরনের শিকড় গাছের সাথে, মানে অন্য একটা গাছের সাথে তাকে আটকে ধরবে। আর আরেক ধরনের শিকড় হচ্ছে ঝুলে থাকবে। এই যে এইখানে ভালো করে বোঝা যাচ্ছে যে ঝুলে আছে আর এখানে আটকে আছে, সেটা তো দেখতেই পাচ্ছ। তাহলে এই ধরনের উদ্ভিদের কাজ কি? এই ধরনের উদ্ভিদের কাজ হচ্ছে জলীয় বাষ্প, মানে বায়ু থেকে জলীয় বাষ্প মেইনলি গ্রহণ করা। এর পরবর্তীতে আছে হচ্ছে পরজীবী বা চোষকমূল, প্যারাসাইটিক বা সাকিং রুট। পরজীবী উদ্ভিদের কোনো ক্লোরোফিল থাকে না। যেমন এই যে দেখো, এটা হচ্ছে কি? উদাহরণ হচ্ছে স্বর্ণলতা। এই দেখো এই যে গাছের উপর হলুদ হলুদ এই যে এইখানে গাছগুলা মানে ডালপালা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্বর্ণলতা উদ্ভিদ। তাহলে দেখতে কি হলুদ কালার, তার মানে কি এদের কোনো ক্লোরোফিল নেই। যেহেতু ক্লোরোফিল নাই, তারা কি খাদ্য তৈরি করতে পারবে? না, খাদ্য তৈরি করতে পারবে না। তো সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে এই উদ্ভিদ অন্য একটা উদ্ভিদের দেহের মধ্যে বিশেষ ধরনের এক মূল, সেই মূলটার নাম হচ্ছে হস্টোরিয়াম। হস্টোরিয়াম। এই হস্টোরিয়াম সে প্রবেশ করায় দেয়, মানে এক ধরনের শিকড় প্রবেশ করা দেয় এবং সে হচ্ছে খাদ্য শোষণ করে। এই যে এখানে দেওয়া আছে গাছের মধ্যে, এই যে ধরো অন্য একটা গাছ, সেই গাছের মধ্যে হচ্ছে শিকড় সে হচ্ছে প্রবেশ করায় দিছে। ঠিক আছে? তাহলে এটা কি? এটা হচ্ছে পরজীবী বা চোষকমূল গেল। এরপরে আছে হচ্ছে আমাদের শ্বাসমূল বা রেসপিরেটরি রুট। সমুদ্র উপকূলে তোমরা যখন যদি যাও, যে তোমার হচ্ছে সুন্দরবনে বা হচ্ছে কক্সবাজার যদি যাও, তাহলে দেখবা সেখানে উপকূলকে লবণাক্ত, যেহেতু সমুদ্রের পাশে, এবং কর্দমাক্ত বা মানে কাদার মধ্যে হচ্ছে উদ্ভিদের মূল শাখামূল হইতে উপরের দিকে উঠে আসে। ঠিক আছে? এই দেখো উপরে উপরে কাটার মতো, এগুলো কিন্তু শিকড়, মানে নিচ থেকে শিকড় এরকম উপরে উপরে উঠে আসছে। ঠিক আছে? কাটার কাটা কাটা হয়ে থাকে। ঠিক আছে? এবং এটাকেই বলা হয় হচ্ছে শ্বাসমূল, বা এটার ইংলিশ নেম হচ্ছে নিউমাটোফোর। যেমন উদাহরণ হিসেবে কি আছে? সুন্দরী আছে, গরান আছে, এই জিনিসগুলা আছে। এর পরবর্তীতে দেখো, এর পরবর্তীতে লাস্ট যে শরীরভূত কাজের জন্য আরেক ধরনের মূল আছে, সেটা হচ্ছে জননমূল।
যে কোনো কোনো উদ্ভিদের মূল হচ্ছে এই প্রজনন কাজটা করে থাকে, যেমন মিষ্টি আলু, পটল, কাঁকরোল এগুলো। এই যে যেমন ধরো এই যে একটা কাঁকরোলের জন্মমূল হয়েছে, এখান থেকে আরেকটা পার্ট বের হয়েছে, এখান থেকে দেখো নতুন একটা উদ্ভিদ বের হয়ে যাবে, ঠিক আছে, বা এই জায়গা থেকে আরেকটা উদ্ভিদ বের হইতে পারে, ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে বের হইতে পারে। এটা হচ্ছে জননমূল। উদাহরণগুলো মনে রাখবা আর মেইন নামটা মনে রাখবা, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, এতক্ষণ ছিলাম হচ্ছে মূলের রূপান্তর বা মূল কিভাবে রূপান্তরিত হতে পারে। এখন হচ্ছে আমরা দেখব কাণ্ডের রূপান্তর, যে কাণ্ড, উদ্ভিদের যে মেইন যে কাণ্ড, সেই কাণ্ডটা কিভাবে রূপান্তরিত হইতে পারে। কাণ্ড কই থাকে? কাণ্ড সাধারণত মাটির উপর অবস্থান করে এবং হচ্ছে এরা কি করে? এরা হচ্ছে পাতা, ফুল, ফল এগুলো ধারণ করে। কিন্তু ক্ষেত্রবিশেষে সাধারণ কাজ ছাড়াও বিভিন্ন কাজ সম্পন্ন করার জন্য এই কাণ্ডের আকৃতিগত ও অঙ্গসংস্থানগত পরিবর্তন ঘটে। এই পরিবর্তনকেই আমরা বলি হচ্ছে রূপান্তরিত কাণ্ড বা মডিফাইড স্টেম বলি। অবস্থান অনুযায়ী ৩ ধরনের কাণ্ড রূপান্তর হইতে পারে। সেটা হচ্ছে কি? একটা হচ্ছে নিম্নস্থ বা ভূনিম্নস্থ, অর্থাৎ কি মাটির নিচে। এটা কোথায়? মাটির নিচে। কাণ্ড যদি কখনো মাটির নিচে চলে যায় তখন এটা হবে। অর্ধবায়বীয় কাণ্ড মানে কি? হাফ মাটির নিচে, হাফ মাটিতে। ঠিক আছে? বা হচ্ছে তুমি বলতে পারো যে মাটির সাথে লেগে থাকে। আর বায়বীয় কাণ্ড হচ্ছে কি? মাটির উপরে যদি কখনো চলে যায় তখন। ঠিক আছে? বায়বীয় মানে কি? বায়বীয় মানে হচ্ছে বায়ুতে বা হচ্ছে মাটির অনেক উপরে যদি এই জিনিসটা চলে যায়। নিম্নস্থ বা ভূনিম্নস্থ কাণ্ড, রূপান্তরিত কাণ্ড যেগুলো আছে সেগুলো দেখো, যে মাটির নিচে খাদ্য সঞ্চয় এবং অঙ্গজ উপায়ে যদি বংশবিস্তার করে এরা, ঠিক আছে, এবং এরা হচ্ছে 4 প্রকার। কি কি হইতে পারে সেটা? টিউবার, রাইজোম, কন্দ, গুড়িকন্দ। চলো এগুলো একটা করে দেখলে খুব ইজি হয়ে যাবে, বুঝতে পারবা। টিউবার বা হচ্ছে স্ফীতকন্দ। তো এই টিউবার বা স্ফীতকন্দ হচ্ছে এরা গোলাকার, স্ফীত মানে মোটা কাণ্ড, ঠিক আছে, এদের পর্ব মধ্য, স্বল্পপত্র, মুকুল ইত্যাদি থাকে। আচ্ছা একটু বলি, পর্ব মধ্য নিয়ে তো একটু আগে আলোচনা করছি, ঠিক আছে। আচ্ছা, স্বল্পপত্র জিনিসটা কি? স্বল্পপত্র মানে হচ্ছে এক ধরনের পাতা, যেটা হচ্ছে একটু মাছের আইসের মতো বা এরকম দেখাবে, ঠিক আছে, গোল 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 পাতা, যেটা এখানে থাকে। যেমন এখানে হচ্ছে অ্যাকচুয়ালি পাতা বললে ভুল হবে, এই যে যেই জিনিসগুলা বের হইছে এইগুলা হচ্ছে স্বল্পপত্র, এগুলাকে আমরা কি বলতেছি? স্বল্পপত্র। এবং স্বল্পপত্র যেখান থেকে বের হয়েছে সেখানে কি একটা গর্ত তৈরি হয়ে গেছিল না আগে? সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে স্বল্পপত্রের গর্ত, বা এটাকে বলা হয়, এটাকে চোখ চোখ বলা হয় বাংলায়, ঠিক আছে। এই যে দেখো এখানে চোখের মতো দেওয়া আছে, এগুলো হচ্ছে স্বল্পপত্রের গর্ত। আর এখান থেকে পরবর্তীতে এই যে এই জিনিসগুলা বের হবে, ঠিক আছে। আলুতে আমরা দেখি না এরকম জিনিস বের হয়? আলু কিন্তু এক ধরনের কাণ্ড, ঠিক আছে, মন থাকে জন্য। আলু কি? এক ধরনের রূপান্তরিত কাণ্ড, যার নাম কি? যার নাম হচ্ছে টিউবার বা হচ্ছে স্ফীতকন্দ। উদাহরণ হিসাবে কি আছে? গোল আলু আছে আমাদের। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হচ্ছে রাইজোম আছে। রাইজোম কি? রাইজোমের উদাহরণ হিসাবে আমরা দেখতে পাই হচ্ছে কি, যে আদা, হলুদ প্রভৃতি ইত্যাদি হচ্ছে কাণ্ড, হচ্ছে রাইজোম প্রকৃতির। এরা কি জাতীয়? এরা হচ্ছে মাটির নিচে খাদ্য সঞ্চয় করে ভূমির সাথে সমান্তরালভাবে থাকতে পারে, খাড়াভাবে থাকতে পারে, এবং এদের সুস্পষ্ট পর্ব মধ্য থাকে। এই দেখো, এই যে পর্ব মধ্য সবই খুব সুন্দর সুস্পষ্ট দেখা যায়। এরা মাটির নিচে দেখো এই যে একদম শোয়ানো অবস্থা থাকতে পারে, সমান্তরালও থাকতে পারে, অথবা খাড়াভাবেও থাকতে পারে। আদা, হলুদ ইত্যাদি হচ্ছে এটার উদাহরণ। এরপরে হচ্ছে আমাদের কন্দ বা হচ্ছে বাজ। পেঁয়াজ বা রসুনের যে কাণ্ড সেটা হচ্ছে এই রকমের। দেখো এই যে পেঁয়াজ বা রসুনের যে কাণ্ড সেটা হচ্ছে এই যে এখানে এই অংশটুকুকে আমরা হচ্ছে কাণ্ড বলি, ঠিক আছে, পেঁয়াজ রসুনের। দেখো এটা কেমন? দেখো এরা কি? কাণ্ডটি খুবই ছোট এবং চ্যাপ্টালো হয় এবং রসালো শল্কপত্রগুলো এদেরকে আবৃত করে রাখে। এই যে হচ্ছে কাণ্ড ছোট সরু, আর এই যে শল্কপত্র, পেঁয়াজের শল্কপত্র একটু আগে বলছিলাম না শল্কপত্র দেখতে কেমন? একটু মাছের আইসের মতো এরকম। তো পেঁয়াজ যখন কাটা হয়, পেঁয়াজ কাটলে কি দেখো না এরকম এরকম বড় বড় অংশ পাওয়া যায়? এগুলো কিন্তু পাতা। এগুলো কি? এগুলো হচ্ছে পাতা। কাণ্ডটা থাকে একদম লাস্ট মাথায়, যে জায়গায় এটাকে আলাদা করা যায় না, এই অংশটাই হচ্ছে পেঁয়াজের মেইন কাণ্ড। এই নিচের দিকে কি? নিচের দিকে কিছু অস্থানিক মূল বের হয়ে থাকে। পেঁয়াজ কিন্তু মূল না, পেঁয়াজের নিচের দিকে হচ্ছে যে দেখো, সুন্দর করে যদি দেখতে পাও যে এই যে পেঁয়াজের নিচের দিকে হচ্ছে শিকড় আছে, এবং এখান থেকে ওই যে গুচ্ছাকার অস্থানিক মূল বের হয়। পেঁয়াজ রসুন সেম জাতীয়। এই যে নিচের দিকে এটা পেঁয়াজ, পেঁয়াজের নিচে এই যে এগুলা কিন্তু পাতা। আর একদম নিচে অল্প একটু হচ্ছে জায়গা হচ্ছে আমাদের কাণ্ড। এটা যদি আমি আর একটু ভালো করে দেখাই, এই যে এইখানটা হচ্ছে আমাদের কাণ্ড থাকবে, ঠিক আছে, আর তার উপরে পাতা স্বল্পপত্র থাকবে। এই দ্যাটস ইট, এতটুকুই। আচ্ছা, এরপরে হচ্ছে গুড়িকন্দ। গুড়িকন্দ কি?
এটিও দেখতে প্রায় গোলাকার বা স্ফীত কাণ্ড হয়ে থাকে। এদের পর্ব পর্ব মধ্যে সুস্পষ্ট থাকে। ঠিক আছে? স্বল্পপত্রের কক্ষে কাকিক মুকুলও দেখা যায় ওই সেম আগের মতো। উদাহরণ হচ্ছে ওলকুচি, এই যে এরকম ওলকুচি গুড়ি গন্ধ থাকে। ঠিক আছে? এটা মনে রাখবে, একটু মনে রাখলে বেশি ভালো হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা নিম্নস্থ কাণ্ডের রূপান্তর দেখলাম। এখন হচ্ছে অর্ধবায়বীয় দেখব। এরপরে হচ্ছে দেখব বায়বীয় রূপান্তরিত কাণ্ড। অর্ধবায়বীয় রূপান্তর কাণ্ড বা হচ্ছে সাব-এরিয়াল মডিফাইড স্টেম যেটা, সেটা দেখো একটু। সেটা হচ্ছে এরা এক ধরনের বিশেষ শাখা থেকে উৎপন্ন হয়। মাটির নিচে মাটিতে বা মাটির নিচে সামান্য আ এদের অবস্থান থাকে। এদের দুর্বল শাখিত রূপান্তরিত কাণ্ডকে অর্ধবায়বীয় কাণ্ড বলা হয়। মানে দুর্বল শাখা থাকে এদের, এই জিনিস বলে বলা হয়েছে আরকি। এরা ৪ প্রকার হয়ে থাকে। রানার বা ধাবক হইতে পারে, স্টোলন বা বক্রধাবক হইতে পারে, অফসেট হইতে পারে, সাকার বা ঊর্ধ্বধাবক হইতে পারে। নামগুলো একটু অন্যরকম, কিন্তু নামগুলোর থেকেও তোমার হচ্ছে ভালো করে মনে রাখতে হবে এদের উদাহরণগুলা এবং কিভাবে এদের দেখা যায়। আচ্ছা, প্রথমে আসো ধাবক বা রানার। এটা কি? এটা হচ্ছে মাটির নিচের পর্বে, সবার লাস্টের যে পর্ব, মাটির নিচে যে পর্ব, সেখান থেকে এর কাক্ষিক মুকুল থেকে বের হয়। কাক্ষিক মুকুল মানে কি? মুকুল হচ্ছে উদ্ভিদের, ধরো কোন একটা পর্ব বা পর্বমধ্য থেকে বের হইতেছে বা কোনো অংশ। ধরো এই যে একটা উদ্ভিদ, তো এই উদ্ভিদের এখানে যদি ডাল তৈরি হয় তাহলে কি ছোট একটা অংশ তৈরি হবে? সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে মুকুল। ঠিক আছে? এটা কি এখন সাইডেও হইতে পারে, উপরের দিকেও হইতে পারে। উপর দিকে হইলে বলা হয় হচ্ছে শীর্ষ মুকুল। কি বলা হয়? শীর্ষ মুকুল বলা হয়। আর যখন পাশে বের হবে, গাছের কোনো একটা পাশ দিয়ে বের হবে, তখন এটাকে বলা হবে হচ্ছে কাক্ষিক মুকুল। কি বলা হবে? কাক্ষিক মুকুল। কাক্ষিক মুকুল বলা হবে। ঠিক আছে? অর্থাৎ শীর্ষ থেকে যদি বের হয় তখন সেটা শীর্ষ মুকুল, আর গাছের সাইড থেকে যদি কোনো মুকুল বের হয় তখন সেটাকে বলা হয় কাক্ষিক মুকুল। মুকুল কি? মুকুল হচ্ছে, ধরো গাছের একদম, ধরো কোনো একটা জায়গা থেকে নতুন একটা ডাল হবে, ডাল গজাবে, তো গজানোর আগে ছোট্ট একটা অংশ বের হয় না, সেইটাকে বলা হয় হচ্ছে মুকুল। তো এটাকে ধাবক বলা হয়। ঠিক আছে? যেমন উদাহরণ হিসাবে কি আছে? থানকুনি আছে, দুর্বাঘাস আছে। এই দেখো থানকুনি বা দুর্বাঘাসের যদি চিত্রটা দেখো, এই যে দেখো, এটা হচ্ছে গাছ, মেইন গাছটা। এই গাছের দেখো, এই গাছের হচ্ছে এই যে দেখো লাস্ট একটা অংশ থেকে বের হয়েছে। এই ধাবক বের হয়ে এটা দেখো আরেক জায়গায় চলে যায়, এখানে নতুন গাছ হয়েছে। আবার এখানে নতুন গাছ হয়েছে। এই যে শেষ, এই যে দেখো পুরাটা কি কানেক্টেড না? এই জিনিসটাকেই বলা হয় রানার ঠিক আছে, রানার। আর অস্থানিক মূল কি? এইগুলো হচ্ছে অস্থানিক মূল। বুঝতে পারছো? রানারটা কি? রানার বা ধাবকটা হচ্ছে কি? ওই যে গাছের নিচ যে শেষ একটা এইখানে যে জয়েন্ট, সেই জয়েন্টটা থেকে নতুন করে এই যে রানার গুলা বের হচ্ছে, এগুলোকে রানার বলা হয়। এগুলো কিন্তু কাণ্ড, রূপান্তরিত কাণ্ড। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আছে কি? এর পরবর্তীতে আছে হচ্ছে আমাদের বক্রধাবক বা স্টলন। বক্রধাবক কি? যে এদের মূল মাটিতে ধরে রাখে এবং বাকি কাণ্ডটি বক্রভাগে অবস্থান করে। মানে যে মূলটা আছে, সেই মূলটা মাটিকে ধরে রাখে এবং বাকি কাণ্ডটি এরকম বক্রভাবে বের হইতে থাকে। যেমন কচু, দেখো এই যে কচু গাছের কি এরকম বক্রভাবে বের হচ্ছে না? এই যে বক্রভাবে বের হয় এবং মূলটা কি? মূলটা অবশ্যই মাটিকে আঁকড়ে ধরবে, এটাই তো নিয়ম মূলের। এবং মূল থেকে নতুন করে নতুন কুড়ি গজাতে থাকে। যে কচুর নিজ গোড়া দিয়ে কিন্তু অনেক কচু বের হইতেই থাকে এটা। ঠিক আছে? কচু গাছের উদাহরণ। এরপরে হচ্ছে অফসেট। এটা খুবই ইন্টারেস্টিং। অফসেট কোনটা? অফসেট হচ্ছে জলজ উদ্ভিদের। জলজ যে উদ্ভিদগুলো আছে তাদের কি পর্বমধ্যগুলো ছোট হয়ে যায়। কি হয়ে যায়? ছোট হয়ে যায়, মোটা হয়ে যায় এবং দেখতে কি খর্বাকৃতির দেখায়। দেখো এই দেখো, জলজ উদ্ভিদের কাণ্ডটা কি? এই যে দেখো, একদম মোটা হয়ে গেছে না? ছোট হয়ে গেছে না? এই জায়গাটা, এটা কিন্তু কাণ্ড। ঠিক আছে? এই যে দেখো, আমরা তো কচুরিপানা সবাই দেখছি। কচুরিপানা কিন্তু এরকম দেখতে, যে গোড়ার দিকটা একটু মোটা এবং খাটো হয়ে যায়। কাণ্ডটা বেশি কিন্তু বড় হয় না এদের। ঠিক আছে? এবং এটাই হচ্ছে অফসেট। কি কি উদাহরণ আছে? টোপা পানা আছে, কচুরিপানা আছে, এগুলো মনে রাখবা। ঠিক আছে? লাস্টে আছে কি? লাস্টে হচ্ছে ঊর্ধ্বধাবক বা সাকার। এটা কি? এই কাণ্ডটা মাটির উপর দিকে চলে আসে এবং শাখা উৎপন্ন হয়। ঠিক আছে? কি হবে এখানে? শাখা উৎপন্ন করে। শাখা উৎপন্ন করে। যেমন আ যেমন হচ্ছে দেখো এই যে এখানে যদি আমরা বাঁশের দিকে চিন্তা করি, এই বাঁশের নিচের দিক দিয়ে হচ্ছে একটা কাণ্ড বের হবে। সেই কাণ্ডটা আস্তে, 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 আস্তে একটু দূরে গিয়ে তোমার হচ্ছে কি তৈরি করবে বলো তো? একটু দূরে গিয়ে নতুন একটা ছোট্ট একটা বাঁশ গাছের উৎপন্ন করবে। এটাই হচ্ছে আমাদের
ঊর্ধ্বধাবক বা সাকার। এটা কোন কোন উদ্ভিদে দেখা যেতে পারে? চন্দ্রমল্লিকা দেখা যেতে পারে, আবার হচ্ছে বাঁশেও দেখা যেতে পারে। তাহলে এই গেল কি? এই গেল অর্ধবায়বীয়। তাহলে কি কি পড়লাম রূপান্তরিত কাণ্ডের মধ্যে? আমরা ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড পড়ছি, তারপরে হচ্ছে অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড পড়ছি, এখন হচ্ছে বায়বীয় কাণ্ড পড়বো, মানে বায়ুর উপরে বা মাটির উপরে, একদম উপরে যেগুলো থাকে, ঠিক আছে, বায়বীয় রূপান্তরিত কাণ্ড বা হচ্ছে এরিয়াল মডিফাইড স্টেম। ঠিক আছে, এইসব কাণ্ড, হয়েছে এটা ভুল হয়েছে একটু, এসব কাণ্ড মাটির উপরে স্বাভাবিক কাণ্ডের মতো অবস্থান করে, কিন্তু বিশেষ ধরনের কাজ, যেমন খাদ্য তৈরি, অঙ্গজ প্রজনন, আর আরোহণ ইত্যাদি কাজের জন্য সেটা হচ্ছে রূপান্তরিত হতে পারে। তো এরা 4 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ফাইলোক্লাইড বা পর্ণকাণ্ড, স্টেম টেন্ড্রিল বা শাখাকর্ষী, তারপর থর্ন বা শাখাকন্ট্রক, আর লাস্টেরটা হচ্ছে বুলবিল। আমরা এগুলা একটু ডিটেলসে দেখবো নেক্সট স্লাইডে। আচ্ছা, প্রথমটা হচ্ছে আমাদের ফাইলোক্লাইড বা হচ্ছে পর্ণকাণ্ড। ফণিমনস্য বা হচ্ছে ক্যাকটাস, ফণিমনস্যর ইংলিশ হচ্ছে ক্যাকটাস। এই জাতীয় উদ্ভিদে এই ধরনের কাণ্ড দেখা যায়। ঠিক আছে, এদের কাণ্ড হয় কি সবুজ। কাণ্ডটা কি হবে মনে রাখবা, কাণ্ড হয় কি সবুজ, আর যেটা কি খাদ্য তৈরি করতে চায় পারে। আর পাতাগুলো হয়ে যায় কি কাটা। তার মানে বুঝতে পারতেছো কি হইতেছে, যে উদ্ভিদের মেইন কাণ্ডটা হয়ে গেছে সবুজ, আর পাতা হয়ে গেছে কাটা। মানে কি এখানে কি পাতায় খাদ্য তৈরি হয় না? ফণিমনসা বা হচ্ছে ক্যাকটাসের কিন্তু পাতায় খাদ্য তৈরি হয় না। খুব মনোযোগ দিয়ে শোনো কিন্তু। খাদ্য তৈরি হয় কোথায়? খাদ্য তৈরি হয় কাণ্ডে। আর কাণ্ডে তৈরি হয় খাদ্য, আর হচ্ছে পাতা হয়ে যায় কাটা। ঠিক আছে, মনে থাকবে তো? আচ্ছা, এরপরে দেখো, এরপর হচ্ছে শাখা আকর্ষী বা স্টেম টেন্ডেল। দুর্বল আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল থেকে শাখা আকর্ষী রূপান্তরিত হয়, কাক্ষিক মুকুল শাখা আকর্ষীতে রূপান্তরিত হয়, যা আরোহণে সাহায্য করে। যে গাছের গোড়া থেকে দেখবা যে কি হয়, ধরো এই যে গাছের যে এটা গাছের তোমার হচ্ছে কাণ্ড, কাণ্ড থেকে যে শাখা বের হবে, সেই শাখাটা এরকম পেঁচানো পেঁচানো লতার মতো বের হবে। এটা কি করে? এটা কোনো একটা জায়গায় আটকে রাখে। যেমন আমি যদি আরেকটু ভালো করে এক্সাম্পল দিই, এই যে এইখানে দেখো, এই যে দেখো, এই পরের পেজে যে এই যে দেখো, এরকম পেছনে পেছনে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা কি অন্য একটা অবলম্বনকে আঁকড়ে ধরতে পারে না? এটি হচ্ছে স্টেম টেন্ড্রিল। এখানে দেখো, এখানে প্রচুর, ধরো এই যে এখানে একটু এরকম সুতার মতো বের হয়েছে, এই যে এইখানে দেখো, এখানে খুব ভালো মতো কিন্তু দেখা যাচ্ছে, এরকম পেঁচানো পেঁচানো জিনিস দেখা যাচ্ছে। এই যে এখানেও কিন্তু দেখা যাচ্ছে, এই যে পেঁচানো 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 পেঁচানো। ঠিক আছে, একটু ভালো করে যদি ছবিটা দেখা যায়, তাহলে কিন্তু এরকম প্রচুর জিনিস তুমি আসলে দেখতে পাবো। আমাদের বারান্দায় কিন্তু এরকম আহ উদ্ভিদগুলা, প্ল্যান্টগুলা কিন্তু লাগানো হয়। ঠিক আছে, এই উদাহরণ কি আছে? উদাহরণ আছে ঝুমকলতা আছে, হারগোজা আছে। আরো তোমরা অবশ্যই বইটা একটু ভালো করে দেখবা, বইয়ের মধ্যে নতুন নতুন অনেক উদাহরণ অ্যাড করা থাকে। ঠিক আছে, প্রত্যেক বছরই অ্যাড হয়। তো সেই জিনিসগুলো একটু, উদাহরণগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, আর কিছুই না। আর প্রত্যেকটা জিনিস একটু বুঝে বুঝে পড়তে হবে, এবং মোটামুটি এই চ্যাপ্টারটা হচ্ছে একটু মনে রাখার মতোই চ্যাপ্টার একটা। আচ্ছা, এর পরবর্তীতে আছে কাণ্ডকণ্টক বা থর্ন। মানে কাণ্ডগুলা কি হবে, যে অনেক সময় কাক্ষিক মুকুল শাখা মুকুল তৈরি না করে কাঁচা অবস্থায় কাটায় রূপান্তরিত হয়, কাটা হয়ে যায়। ঠিক আছে, এই দেখো, এই যে কাণ্ডটা কাটা হয়ে গেছে। ঠিক আছে, আর যে কাণ্ডতে পরবর্তী কিন্তু যে পাতা, আলাদা পাতা, তো এটাকে বলা হয় হচ্ছে কাণ্ডকণ্টক। এবং এই কাঁটাগুলো খুব মোটা হয়, ঠিক আছে, এবং খুবই বেদনাদায়ক হয় এই কাঁটাগুলা। যেমন বেল আছে, ময়না কাঁটা আছে, কাঁটা মেহেদি, এই জিনিসগুলো এর মধ্যে আছে। লাস্টটা হচ্ছে বুলুবিল, একটু ইন্টারেস্টিং এটা। ঠিক আছে, কোনো আরোহী উদ্ভিদের, কি উদ্ভিদ? আরোহী উদ্ভিদ, মনে রাখতে হবে কিন্তু। তো এই জন্য আরোহী উদ্ভিদের এই পেছানো পেছানো জিনিসগুলো পাওয়া গেছে। এই আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে স্ফীত হয়ে খাদ্য সঞ্চয়কারী গোলাকার মাংসল পিণ্ডের মতো আকার ধারণ করে, যেমন গাছালো। এই যে দেখছো, মাংসের পিণ্ডের মতো একটু মোটা হয়ে গেছে, এটাই হচ্ছে গাছালো। আচ্ছা, তাহলে এতক্ষণ কি কি দেখলাম? এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে মূলের রূপান্তর, কাণ্ডের রূপান্তর। এখন আমাদের এই যে অধ্যায়ের লাস্ট টপিক, সেটা হচ্ছে রূপান্তরিত পাতা, বা পাতা কি কিভাবে রূপান্তরিত হইতে পারে। তো পাতা বিভিন্ন কাজের জন্য রূপান্তরিত হতে পারে, সেই জিনিস নিয়ে একবারে পুরো আলোচনা করা হয়েছে। যেমন কি কি রূপান্তর হইতে পারে: পাতা আকর্ষী হইতে পারে, পাতায় খাদ্য সঞ্চয় হইতে পারে, পতঙ্গ ফাঁদ হইতে পারে, প্রজনন হইতে পারে, কণ্টকপত্র হইতে পারে, স্বল্পপত্র হইতে পারে। স্বল্পপত্র নিয়ে একটু আগে আলোচনা করছি, এবার লাস্ট ভালো করে আলোচনা করলে বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। আচ্ছা, প্রথমে হচ্ছে আকর্ষী বা লিফ টেন্ড্রিল। তো সম্পূর্ণ পাতা বা পাতার শীর্ষভাগ অথবা পাতার অন্য পাতা আকর্ষী রূপে রূপান্তরিত হতে পারে। আকর্ষী কি? আকর্ষী, এই যে পেছনে পেছনে স্প্রিং এর মতো জিনিসগুলা,
ঠিক আছে? আমরা দেখতে পাই না গাছের মধ্যে প্রচুর এরকম স্প্রিং এর মতো জিনিসগুলা, এগুলোই হচ্ছে আকর্ষী। এবং এগুলা কি পাতার অগ্রভাগ থেকে, এই যে দেখো এই যে পাতার অগ্রভাগ থেকে বের হয়ে অন্য কোনো পাতার সাথে তাকে জয়েন্ট করে বা অবলম্বনকে আঁকড়ে ধরতে পারে, অথবা এরকম কিছু হইতে পারে। উদাহরণ হিসেবে কি আছে? উদাহরণ হিসেবে আছে আমাদের মটর গাছ। এরপরে দেখো খাদ্য সঞ্চয়। খাদ্য সঞ্চয় বা খাদ্য সঞ্চয় করে কি পাতাটা কি হইতে পারে? একটু মোটা হয়ে যায় পাতা। ঠিক আছে? বা মোটা বা অন্য শেপে হয়ে যায়। যেমন কি আছে পেঁয়াজ রসুনে দেখো এই যে পেঁয়াজ রসুনে কিন্তু এই যে পেঁয়াজের কলি যেটা আমরা বলি। ঠিক আছে? পাতাটা কি এই উপরেরটা একটু কিন্তু পাতা। পাতাটা কি হয়ে গেছে? একটু মোটা হয়ে গেছে না খাদ্য সঞ্চয় করে। এছাড়া ঘৃতকুমারী বা হচ্ছে অ্যালোভেরা। এই যে অ্যালোভেরা গাছ আমরা তো সবাই জানি মেয়েরা। তো এই অ্যালোভেরা গাছের পাতা, এগুলো কিন্তু অ্যালোভেরা গাছের পাতা, এবং পাতাটা কি অনেক বেশি মোটা হয়ে যায় না? কেন মোটা হয়? কারণ খাদ্য সঞ্চয় করে সে হচ্ছে এরকম মোটা একটা আকৃতি ধারণ করে। এরপরে হচ্ছে পতঙ্গ ফাঁদ, এটা ইন্টারেস্টিং, ফ্লাই ট্র্যাপস। ঠিক আছে? কলসি উদ্ভিদ এক ধরনের লতানো গাছ ও ঝাঁঝি নামক এক ধরনের জলজ উদ্ভিদের পাতাটা রূপান্তরিত হয়ে কলসি বা থলের মতো রূপ ধারণ করে। এই দেখো পাতাটা কি হয়েছে, যে পাতার অগ্রভাগটা রূপান্তরিত হয়ে যেরকম কলসের মতো আকৃতি ধারণ করছে। এই কলসের মধ্যে কি হয়? এই দেখো পাশের চিত্রটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এই কলসের মধ্যে আমার যদি কোনো পোকা পড়ে যায়, সেই পোকা থেকে তারা হচ্ছে এই রসটা শুষে নেয়। ঠিক আছে? এবং তাদের হচ্ছে জীবন জীবিকা ধারণ করে। উদাহরণ কলস। আচ্ছা, এরপরে আছে হচ্ছে প্রজনন বা রিপ্রোডাক্টিভ লিভস। আচ্ছা, কোনো উদ্ভিদের পাতার কিনারা থেকে কুঁড়ি জন্মায় এবং বীজ থেকে কুঁড়ি থেকে নতুন চারা গাছ উৎপন্ন হতে পারে, যেমন পাথরকুচি। এই দেখো পাথরকুচির পাতার এই যে কর্নারে দেখো এই যে এরকম কুঁড়ি তৈরি হচ্ছে না, এই কুঁড়িটাই যদি পরবর্তীতে পড়ে গিয়ে অন্য একটা জায়গায় নতুন করে পাথরকুচি গাছের সৃষ্টি করে। ঠিক আছে? এটাই। তারপরে হচ্ছে আমাদের কাছে কন্টকপত্র বা পাতা যদি কখনো কাঁটায় রূপান্তরিত হয়, যেমন লেবু সরি, বেল তো হচ্ছে আহ কাঁটা, মানে তোমার হচ্ছে বেলের কাণ্ডটা কাঁটায় রূপান্তরিত হয়, আর লেবুর হচ্ছে পাতাটা তোমার হচ্ছে কাঁটায় রূপান্তরিত হয়। এটা কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু কিছুটা মিল থাকলেও এটা কিন্তু রূপান্তরিত পাতার মধ্যে আলোচনা করা হয়েছে। আর আগের একটা কাঁটা ওইটা কিন্তু হচ্ছে ওই যে বায়বীয় রূপান্তরিত কাণ্ডে, সেটার মধ্যে আলোচনা করা হয়েছে। লেবুর যে পাতা, সেই লেবুর পাতা কখনো কখনো কাঁটায় রূপান্তরিত হয়। এই দেখো এই যে যেখান থেকে পাতা বের হচ্ছে সেখান থেকেই কিন্তু আমার হচ্ছে কাঁটা বের হচ্ছে, এটা হচ্ছে এই জন্যই পাতা বলতেছি আমরা। কিন্তু আগের যে একটা তোমার হচ্ছে কাণ্ডের মধ্যে যে পাতাটা ছিল, কাঁটাটা ছিল, এই দেখো এই কাণ্ডকণ্টক বা থর্ন, এটা দেখো এটা থেকে কিন্তু পাতা বের হওয়ার কথা ছিল না, এটা থেকে কাণ্ডই বের হওয়ার কথা ছিল। আর পাতা বের হয়েছে কোথা থেকে? এখান থেকে একটা শাখা বের হয়েছে, শাখা থেকে হচ্ছে পাতাটা বের হয়েছে, এই জন্য এই কাঁটাটাকে বলা হয় হচ্ছে কাটা। আর এইদিকে এটাকে বলা হচ্ছে আমরা যে পাতা। ঠিক আছে? কন্টক পত্র বলতেছি আমরা। আর একদম লাস্টে আমাদের কি আছে? একদম লাস্টে হচ্ছে শল্কপত্র আছে বা স্কেল লিভস। এটা দেখতে কেমন? শল্কপত্র বলছিলাম মাছের আইসের মতো জায়গায়। ঠিক আছে? যে কখনো কখনো উন্মুক্ত কাণ্ডের পাতা, পাতার পাতা মানে কাণ্ডের পাতা আর কি। ঠিক আছে? আঁশের মতো আকার ধারণ করে, যেমন আলু, আদা, হলুদ। ঠিক আছে? এই দেখবা এই যে মাথায় একটু কেমন কেমন জানি থাকে। ঠিক আছে? যে তোমার হচ্ছে একটু পাতার মতো থাকে। ঠিক আছে? যদি তুমি একটু ভালো করে আদা হলুদ দেখো তাহলে বুঝতে পারবা। এছাড়া কি আছে? এগুলোই হচ্ছে স্বল্পপত্র। আর সব থেকে বেশি স্বল্পপত্র ইজিলি বোঝা যায় হচ্ছে পেঁয়াজে। ঠিক আছে? পেঁয়াজে দেখো এই যে রসালো স্বল্পপত্র খাদ্য সঞ্চয় করে এবং কাক্ষিক মঙ্গলকে রক্ষা করে, যেমন পেঁয়াজের রসালো স্বল্পপত্র। এই যে এইগুলো হচ্ছে পেঁয়াজের রসালো স্বল্পপত্র। ওই যে পেঁয়াজ কাটার পর আমরা কি একটু একটু চাপ দিলেই কিন্তু পেঁয়াজের এরকম মাছের আইসের মতো এক একটা করে পেঁয়াজের পার্ট বাই পার্ট আলাদা হয়ে যায়, যেটা আমরা পেঁয়াজের খোসার মতো বলতে পারি। ঠিক আছে? ভিতরের দিকে এগুলা কিন্তু পেঁয়াজের পাতা। এগুলা কি বলতো? এগুলা কিন্তু পেঁয়াজের পাতা। আর মেইন কাণ্ডটা হচ্ছে এই যে নিচের দিকে বলছিলাম না, পেঁয়াজের কাণ্ডটা হয় কি খুবই ছোট দুর্বল হয়ে থাকে, ওইটাই হচ্ছে পেঁয়াজের কাণ্ড। ঠিক আছে? আচ্ছা, ফাইন, এতটুকুই। তাহলে এই অধ্যায়ে আমাদের এই জিনিসগুলাই আলোচনার বিষয় ছিল। ঠিক আছে? তোমাদের সবাইকে যারা যারা দেখেছো তো পর্যন্ত সবাইকে থ্যাংক ইউ। আর সবার জন্য একটা উপদেশ হচ্ছে বইটা খুব ভালো মতো নিয়ে তোমরা নিজেদের মতো একটা নোট করবে, এবং কিছুদিন পর পরই সেটা হচ্ছে দেখবা, পরীক্ষার আগে অবশ্যই দেখবা, কারণ এই জিনিসগুলো আসলে ধরো কিছুদিন আগে পড়লেও পরে হচ্ছে তোমরা ভুলে যাবা। তো না ভুলে যাওয়ার জন্য কি করতে হবে, যে আমাদের বেশি বেশি করে এই চ্যাপ্টারটা পড়তে হবে, নোট করে আবার কিছুদিন পর পর রিভাইজ দিতে হবে, নাহলে কিন্তু সব আসলে ভুলে যাবা। ঠিক আছে? আচ্ছা, আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।